বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান বক্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং যাদের জন্য আয়োজন এই সাহিত্যপ্রেমী সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবিবৃন্দ এবং আরও যারা উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। কিন্তু কোনো কিছু বলতে হবে বা বলবো এরকম কোনো মানসিকতা আমার মধ্যে আগে যা ছিল, আপনাদের বক্তব্য শোনার পর থেকে আমার সেটা আর নাই। কারণ একটা বিষয় বলি যে আমরা যে অনুষ্ঠানে খাবার দাবার যখন হয়, যেমন বিয়ের অনুষ্ঠান, যদি আপনি রোস্ট মাংস বা এর পরে যদি আপনি বলেন যে ভাই এই ডাল দেবো, একটু ডাল দেবো কি ঘন্ট দেবো, তো ওইটা কি চলে? ওটা বলে না ভাই লাগবে না, লাগবে না, ওই মাংসওয়ালা রোস্টওয়ালা তাকে খোঁজা হয়। তো আমার বক্তব্যটা সেরকমই হবে। যে বক্তব্য শুনে আমি সমৃদ্ধ হলাম, মুগ্ধ হলাম, এরপর আমার বক্তব্য খুব একটা থাকে না। তবে যেহেতু আমরা একটা সংগঠন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে একটা সংগঠন, এই সংগঠনের ব্যানারে আমরা এখানে আলোচনা করছি ও উপস্থিত হয়েছি। আমি একটা কথা বলবো, যে কথাটা বলতে চেয়েছিলাম সে কথা আমার আসমান ভাই বলে দিয়েছেন। ছাত্র জীবন থেকে কবি কাজী নজরুল ইসলাম আমি প্রথম থেকে কেন জানি ওনার বক্তব্য, ওনার চরিত্র আমরা যখন যা পড়েছি আর কি ছোটকালে, যে ব্যক্তি কবিরকেই যেন ভালো লাগতো আর কি। তো ওনাকে বিদ্রোহী কবি বলে, আসলে যারা বিদ্রোহী কবি তকমা লাগিয়েছেন ওনার চরিত্রের উপরে বা কবিত্বের উপরে, তাকে ছোট করা হয়েছে। যেমন একটা কথা বলি, একটা কবিতার ওই যে বিদ্রোহী কবিতার মধ্যে যেটা বলে, ওইটা বলে নাকি বিদ্রোহী হয়ে গেছে। তো ওখানে বিদ্রোহটা কেন আসলো? যেমন উনি বলেছেন যে মহাবিদ্রোহের অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কোন দিন? যেদিন অত্যাচারের খড়গ কৃপা ভীম রণভীর রণিবে না। ওখানে যে ফিলিংসটা, সেটা কিন্তু ওই অত্যাচারের বিরুদ্ধে না, ওটা মানবতার পক্ষে। অত্যাচারের বিরুদ্ধে না, মানবতার পক্ষে। কারণ মানবতার বিরুদ্ধে যদি যাবে, তার বিরুদ্ধে অটোমেটিক চলে যাবে। তো সেটা, এটা তাহলে কি? এটা উনি মানবিক এবং প্রেমের কবি, যে কারণে তৎকালীন ইংরেজরা এবং ইংরেজদের কিছু চাটুকার শ্রেণী তখন ছিল, কবি নজরুলকে ছোট করার জন্যে তারা এই তকমাটা তার চরিত্রে লাগিয়েছিলেন। আপনি আমাদের এই সামনে যে ঈদ আসছে না, রোজার ঈদ আসছে, ঈদ উল ফিতর আসছে, এখানে একটা গান দেখবেন, আমি তো 60 বছর ধরে শুনছি, মানে আমার বুদ্ধি নিশ্চয় 60 বছর পর্যন্ত হয়েছে আর কি, বুদ্ধির বয়স, আমার বয়স একটু বেশি। তো 60 বছর ধরে যে গানটা আমি শুনি, যে রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, অসাধারণ। এবং এখানে যে মুনাজাতটা আছে, এই মুনাজাতটা তো আর কারোর পক্ষে, মানে ইসলামের প্রতি তার যে ডিভোশন, এইটা না থাকলে এটা আসে না। আমার মনে হয় কথাগুলো মানে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই নজরুলের কালিতে আসা। এবং সেখানে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্যে যে নির্দেশনাটা দেওয়া আছে বা একটা অনুরোধ দেওয়া আছে, যে ভুলে যা তোর দোষ দুশ্মন, এর থেকে মানবিকতা আর কি থাকতে পারে? ঈদকে ঘিরে বলছে ভুলে যা তোর দোষ দুশ্মন, এর থেকে তার মানবিকতা থাকতে পারে না। কাজেই কবি কাজী নজরুল ইসলাম উনি বিদ্রোহী কবি তো অবশ্যই আমি মনে করি না। আমি মনে করি উনি মানবতার কবি, শান্তির কবি, মানুষের কবি। আমরা এখন ওনার গায়ে যেহেতু তকমা লেগে গেছে বিদ্রোহী কবি, সেটা হয়তো যেভাবে থাকে থাক, আমাদের অন্তরের অনুভূতিতে উনি আমাদের কাছে এইভাবেই পরিচিত হোক, আমরা ওনাকে এইভাবেই গ্রহণ করি যে উনি মানবতার কবি, মানুষের কবি। যাই হোক, এখন আরেকটু কথা আমি বলি, যে আমি এখানে উপস্থিত হয়েছে, আমাকে এরা ডাক দিয়েছে হয়তো, যে একটু একটা দপ্তরের পক্ষ থেকেই আসছে। আমি যারা বর্তমানে আমার যুব উন্নয়ন দপ্তরে আছে তাদেরকে এখানে থাকলে খুব ভালো হতো।
খুশি হতাম। আমি একজনকে ফোনও দিলাম, ওরা বিভিন্ন কারণে হয়তো আসতে পারে নাই। সেই দপ্তরের পক্ষ থেকে আমার দু একটা কথা এখানে বলা, একটা কথা একটু বলা দরকার। সেটা হলো যে এই সংগঠনটা জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর সাথে যারা আছেন তারা এই সংগঠনটা এখানে স্থাপন করেছে, প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই প্রতিষ্ঠিত করতে গেলে ওদের যে কি পরিশ্রম হয় এবং কি ব্যয় হয় এগুলো আমার একটু ধারণা আছে আর কি, যারা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সম্বন্ধে আমরা জানি। আরেকটা বিষয় হচ্ছে যে এই সংগঠন চালাতে গেলে শুধু সংগঠন নামে থাকলে তো সংগঠন চলে না। এই সংগঠনে কিছু জনহিতকর সামাজিক কাজকর্ম রাখতে হয়, এবং এগুলো রাখতে গেলে যে শুধু অনুদান বা মানুষের দান ধ্যানের উপর নির্ভর করলে এই সংগঠনটা টিকবে এরকম না। এই সংগঠনের আর্থিক একটা শক্তি এই সংগঠনের মধ্যে থাকতে হবে, এবং সেই আর্থিক শক্তিটা কিভাবে আসবে, এখানে তাদের কিছু আয় ইনকামের রাস্তা তৈরি করতে হবে। যেহেতু যুবকদের নিয়ে এই সংগঠন, বেকার যুবকদের নিয়ে কোনো কিছু করা সেভাবে সম্ভব হয় না, বরং বেকাররা যাতে বেকার না থাকে সেই ব্যবস্থা নেওয়ার জন্যে কিছু ব্যবস্থা এদের পদক্ষেপ নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। তো আমার একটা পরামর্শ জাহাঙ্গীর, সেটা হলো যে আমরা যারা সবাই মিলে আছি এখানে, এলাকার অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে আছেন, যে একটা ফান্ড ক্রিয়েট করে সবাইকে মনে করেন যে আমি একটি কিছু মানে লাভ লস হিসাব না করে আমরা সবাই যদি একটা জনপ্রতি 36 জন সদস্যের কথা আমি জানলাম, 36 জন সদস্যের মধ্যে যে 30 জন সদস্য মিলে একটা ফান্ড তৈরি করি, এবং সেই ফান্ডটা যদি আমরা ওখান থেকে কিছু ইনকাম আসবে এরকম একটা কাজে ব্যয় করি, তাহলে প্রতি বছরে বছরে ওই ইনকামটা বাড়লে দেখবেন যে সংগঠনের শক্তিটা অনেক বাড়বে, এবং এইটা দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে। তো আমাদের সমস্যাটা হলো যে আমাদের কোনো কাজে আসলে স্বচ্ছতা থাকে না। তবে আমি মনে করি যে এই সংগঠনটাকে আমি 21 সাল থেকে দেখছি, আজকে 25 সাল, তাদের কাজের মধ্যে একটা স্বচ্ছতা আছে, তাদের আন্তরিকতাও আছে। এদের পক্ষে করা সম্ভব যে অন্তত যদি এমন হয় যে প্রত্যেকে যদি আমরা 5,000 টাকা করে একটা অনুদান মনে করি বা নিজস্ব বিনিয়োগ মনে করি, করে এখানে 1-1.5 লাখ টাকা দিয়ে যে কাজ যে বিনিয়োগ করলে যেখান থেকে টাকাটা খুব তাড়াতাড়ি আসে, তবে সুদের ব্যবসা না, এখানে কোনো কৃষি প্রকল্প করে জমি জায়গা লিজ নিয়ে একটু বাগান তৈরি করা, বা স্কুলে যে অনেক জায়গা পড়ে আসে স্কুলের গাছ লাগিয়ে স্কুলের সাথে একটা কন্ট্যাক্ট করা, স্কুল কলেজ মাদ্রাসা যেগুলি থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আমরা কিছু গাছ লাগাতে পারি, সাপোজ 1000-500 গাছ যদি লাগা দেওয়া যায়, 5 বছর পরে খড়ি বিক্রি করলেও সে টাকা অনেকটা উঠে চলে আসে। এই টাইপের কিছু প্রকল্প আর কি জাহাঙ্গীর যদি সম্ভব হয় তাহলে এই ধরনের প্রকল্প নিতে পারো, যেহেতু তোমাদের মধ্যে সাংগঠনিক একটা শক্তি আছে এবং সবার মধ্যে স্বচ্ছতাও আছে কাজের, এই কাজগুলো করতে পারো। আর এই কাজের জন্য সবাই যে কাজ করবে এমন না, 2-5 জন কাজ করবে, বাকিরা সহযোগিতা করবে। এটা যদি করা যায় তাহলে এই সংগঠনের আরও মানে স্থায়িত্ব বাড়বে, এই সংগঠন টেকসই হবে, এবং এই সংগঠনের মাধ্যম দিয়ে এলাকার যেমন আত্মনিপীড়িত অভাবী মানুষদের যেমন কিছু করা যাবে, সহযোগিতা করা যাবে, বেকার যুবকদেরকেও কাজের মধ্যে আনা যাবে। যাই হোক, এখন আমি যা বলবার আপনাদের ভালো লাগার কথা না, আমার বলতেও ভালো লাগছে না। আমরা এখন কবি যারা আছেন, সম্মানিত কবি, তাদের কবিতা শুনবো। এই আয়োজনটা এখানেই। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি জাহাঙ্গীর সহ এই সংগঠনের যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।